শাহী অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার এইড কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি মণ্ডলী এবং আমাদের কাছে অত্যন্ত সবসময়ের জন্য সম্মানিত যারা শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এবং স্নিগ্ধ পবিত্র মধুর এবং চিরদিনের সম্পর্কে আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা এইখানে দাঁড়ায়ে কথা বলা, আসলে আমি কলেজ চৌহদ্দির বাইরে কখনোই কথা বলিনি, এই প্রথম কলেজ চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে কথা বলছি। তো এর মধ্যে আমার পাশে যেমন যারা অতিথি ছিল, অতিথিদের কথার মধ্যে আসলে সব কিছু চলে এসছে। বিশেষ করে মুশফিকুর রহমান, সাব ইন্সপেক্টর মহোদয়, আমাদের মামুনুল ইসলাম, সাইফুল স্যার, মঞ্জুরুল করিম, আর অভিভাবকদের মধ্যে জনাব সিরাজুল ইসলাম সম্পর্কে আমার মামা হন। তো ওনাদের বক্তব্যের মধ্যে দিয়েই আসলে শাহীর অ্যাডমিশন এবং ক্যারিয়ার এইডের এই জনপদে যে ভূমিকা এবং সাফল্য এবং কৃতিত্ব এর মধ্যে যে অবদান রেখেছে, সেটা এই জনপদে হয়তোবা ওইভাবে বিস্তৃতি লাভ করেনি, কিন্তু আমরা এখানে যারা উপস্থিত আছি তারা যদি সহযোগিতার হাত বাড়ায়, তা আমার ধারণা এই প্রতিষ্ঠানটা একটা সময়ে এই জনপদের আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে এবং এই প্রতিষ্ঠানকে নিয়েই আমরা কিন্তু বাইরে গর্ব করতে পারব। আর সবচেয়ে কথা, আমরা এখানে আসলে ভারী ভারী কথা বলছি, তো আমাদের সবার মনটা কেমন একটু ভারী ভারী লাগছে, তাই না? কারোর মুখে হাসি নাই। তো আমার এখানে কিন্তু এসেই মনে হয়েছে যে, আমার কাছে মনে হয়েছে ফুলের মনে যার কাছে যায় তারই মধুর লাগে। তো আপনারা সব এক একটা কিন্তু ফুল, ফুলের যে সুবাস, ফুলের যে সৌন্দর্য, সেটা মানুষকে কিন্তু মুগ্ধ করে। এই ফুলের সুবাস এবং সৌন্দর্য যেটা মুগ্ধ করে, আপনাদের চারিত্রিক আচরণ, আপনাদের যে শিক্ষা, আপনাদের রুচি, আপনাদের যে বিনয়, সেটা মানে এই জনপদের মানুষকে তো মুগ্ধ করবেই, আমরা তো মুগ্ধ হবই, পাশাপাশি অন্যদেরও মুগ্ধ করবেন, বিমোহিত করবেন। এইটা মহান রব্বুল আলামিন বা সৃষ্টিকর্তার কাছে আমরা প্রত্যাশা করি। আর এই যে আপনারা এত দূরে এসছেন, এখন একটা মানুষ ধরেন একটা একতলার উপর থেকে পড়লো, তার আঘাত কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। যদি 3 তলা বা 4 তলার উপর থেকে পড়ে, তাহলে তার আঘাত বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে। তাহলে আপনারা কিন্তু আর কেউ মাধ্যমিক লেভেলে নাই, আপনারা কিন্তু স্বপ্ন পূরণ বা স্বপ্ন বাস্তবায়নের একটা পর্যায়ে চলে এসছেন। এখন যদি আপনাদের কি করতে হবে, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, একটা স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু এখান থেকে আবার আর একটা স্বপ্ন দেখতে হবে। সেটা কি? যে একাডেমিক যে ফলাফল আছে, রেজাল্টটা আছে, সেটা ভালো করা। পরের ধাপটা কি? পরের ধাপটা আবার কর্মজীবনে প্রবেশ, এবং কর্মজীবনে প্রবেশ করার জন্য প্রস্তুতি নেওয়া। কোনো জায়গায় কিন্তু থেমে গেলে হবে না, একটার পরে একটা প্রস্তুতি কিন্তু চলতেই থাকবে। কারণ ছাত্র জীবন তো জীবন সংগ্রামে প্রস্তুত হওয়ার সময়। এই সময়ে একটু যদি গাড়া দেন বা গড্ডালিকা প্রবাহে গা ভাসান, তাহলে কিন্তু আমরা কি করব? পিছ পড়ে যাব। সেটা মঞ্জুরুল করিম স্যার বলছে আপনাদের। আর আমার সম্পর্কে বিশেষ করে মঞ্জুরুল করিম, আমার মামুনুল ইসলাম, এরা যে কথাগুলো বলছে, আসলে ওরা নিজেরা অনেক বড় মানুষ, ভালো মানুষ, সেই কারণে হয়তো বা বলছে। আমি নিজে কিন্তু অত্যন্ত তুচ্ছ এবং সাধারণ একটা মানুষ। আমার কথা বলার মধ্য দিয়েই আপনারা অল্প সময়ের মধ্যে সেটা বুঝে যাবেন। তো যাই হোক, তো এটা যত যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু মানুষ কি, মানুষ হচ্ছে যত আপনারা উপরে উঠবেন, আর এই যে আপনাদের যে শোভা সৌন্দর্য, এটা আমরা এই জনপদে এটা থাকবে, এটা আমরা আশা করি না। আমরা চাই, প্রত্যাশা করি, এই জনপদের মানুষ যেমন মুগ্ধ হবে, এই জনপদের মানুষের পাশাপাশি এই জেলার বাইরের মানুষ আপনাকে চিনবে, জেলার বাইরে সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনবে এবং জানবে, এবং সেই গর্বে আমরা গর্বিত হব যে আমাদের ছেলে, আমাদের সন্তান আজকে তারা দেশ জাতির জন্য অবদান রাখছে, ভূমিকা রাখছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঠিক সেইভাবে জীবনটা গড়ে তুলতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে এখন কিন্তু বিশ্বায়নের যুগ,
আমি শুধু এই ভেড়ামারার সন্তান এটা কিন্তু না, একই সাথে আমি এই জেলার সন্তান, এই দেশের সন্তান, একই সঙ্গে বিশ্ব পরিমণ্ডলেরও কিন্তু আপনি বিশ্ব নাগরিক হিসেবে আপনাকে কম্পিটিশন করতে হবে, প্রতিযোগিতা করতে হবে। তাহলে সেই প্রতিযোগিতার আঙ্গিকেও আপনাকে কি করতে হবে, তৈরি করতে হবে। মানে কম্পিটিশনটা শুধু একটা সীমিত গণ্ডির মধ্যে না, কম্পিটিশনটা কিন্তু একটা বড় পরিসরে। তাই সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে, তা না হলে কিন্তু আমরা আসলে সেই যে আমাদের কাঙ্ক্ষিত যে গোল, স্বপ্ন, সেই স্বপ্নে কিন্তু পৌঁছাতে পারবো না। তো স্বপ্ন বাস্তবায়নের দিক নির্দেশনা আমাদের মঞ্জুরুল করিম স্যার দিয়েছেন, ওই জন্য আমি আর এই ব্যাপারে বেশি কথা বলবো না, ধৈর্য ত্রুটি ঘটাবো না আপনাদের। তারপরে যেটাই যাব সেটা হচ্ছে শিক্ষার কিন্তু প্রাতিষ্ঠানিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবা। প্রাতিষ্ঠানিক আয়োজন ছাড়া মানে শিক্ষা ফলপ্রসূ হতে পারে না। কারণ শিক্ষার এখন ব্যাপকতা বাড়ছে, বিষয় বৈচিত্র্য এসছে, বিষয়বস্তুর অনেক আপনার হচ্ছে পরিধি বাড়ছে। সেই কারণে শিক্ষার যে আগের দিনে যে টোল শিক্ষা ব্যবস্থা ছিল, মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা ছিল, একজন শিক্ষাগুরুই সকল বিষয়ে শিক্ষা দিত, সেই রকম শিক্ষাগুরু এখনকার দিনে পাওয়া কিন্তু বিরল। আগে যেমন প্লেটো ছিল, একাডেমিতে পড়াতো, অ্যারিস্টটল ছিল, লাইসিয়ামে পড়াতো, কিন্তু এখন তো নাই। এখন কি সেরকম শিক্ষাগুরু আছে? তাহলে এই বৈচিত্র্যের কারণে যেটা আমাদের সিরাজুল ইসলাম আমার মামা, উনি কিন্তু ওনার বক্তব্যে বলেছেন যে একজন শিক্ষার্থীকে নিজের পড়া নিজেই পড়বে, কিন্তু তার একটা গাইডলাইন লাগবে। সেই গাইডলাইনটা কি? প্রাতিষ্ঠানিক আয়োজন। সেই প্রাতিষ্ঠানিক আয়োজন ছাড়া আমরা আমাদের যে গন্তব্য বা লক্ষ্য সেখানে কিন্তু পৌঁছাতে পারবো না। আর এই পৌঁছানোর ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু এই যে এই টাইপের প্রতিষ্ঠানগুলো। আর আমরা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মা ইন্ডাস্ট্রি, সেটা হোক একটা কোচিং সেন্টার, হোক একটা মানে বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুল, যেটাই হোক। কারণ মা ইন্ডাস্ট্রি কেন বলছি, কারণ এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কিন্তু সমাজ এবং যুগের উপযোগী। আমি যদি কেরানি হই, সেই কেরানি আমাকে তৈরি করেছে কে? শিক্ষা প্রতিষ্ঠান। আমি যদি প্রকৌশলী হই, আমাকে তৈরি করেছে কে? আমার শিক্ষা প্রতিষ্ঠান। আমি যদি ডাক্তার হই, আমাকে তৈরি করেছে কে? আমার শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাদার ইন্ডাস্ট্রি। সেখান থেকে যুগ এবং সময়ের উপযোগী যে মানুষ আছে তারা কিন্তু তৈরি হয়। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সবসময়ের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কি থাকা লাগবে? যুক্ত থাকা লাগবে। কারণ এখানে শুধু মানে ব্যক্তিগতভাবে সবকিছু হবে না, এখানে আপনার যারা সহকর্মী আছে, শিক্ষক আছে, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাগুলোর সঙ্গেও আপনারা কি হতে পারবেন, যে ধারণা লাভ করতে পারবেন প্রতিনিয়ত, নিত্য নতুন। এটা গেল প্রাতিষ্ঠানিক আয়োজনের কথা। এইখানে প্রাতিষ্ঠানিক আয়োজনের কথাই যেটা আমরা বলছি যে শাইন ক্যারিয়ারে, শাইন আমার দ্বিতীয় কি তৃতীয় ব্যাচের, আমার শিক্ষকতা জীবনের দ্বিতীয় কি তৃতীয় ব্যাচের শিক্ষার্থী। মঞ্জুরুল করিম আমার দ্বিতীয় ব্যাচের, প্রথম ব্যাচের, আর আমার মামুন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী। তো ওরা আসলে খুবই ভালো, ওরা পড়াশোনা ছাড়া দ্বিতীয় কোনো জিনিস কখনো বোঝেনি সবসময়ের জন্য। তো ওরা সেইভাবে নিজেদের জীবন গড়ে তুলেছে, এ ব্যাপারে ওরা কথা বলছে আপনাদের সাথে। আমি আরেকটা যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, যে শাইন ক্যারিয়ারে এই যে অ্যাডমিশন এবং ক্যারিয়ারে এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে আপনারা যদি একটা জাহাজের সঙ্গে তুলনা করেন, একটা জাহাজ যে গন্তব্যে পৌঁছাবে, গন্তব্যে পৌঁছানোর জন্য নির্ভর করবে কিসের উপরে? সেই জাহাজে যদি হাল না থাকে, নাবিক না থাকে, সেই জাহাজ কি গন্তব্যে পৌঁছাতে পারবে? গন্তব্যে পৌঁছানোর জন্য প্রথমে কি লাগবে? নাবিক বা ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সঙ্গে অন্য ক্রু যারা আছে তারা। শাহিন ক্যারিয়ারে এই প্রতিষ্ঠানটা যারা পরিচালনা করে, এদের সঙ্গে আমার পরিচয় আছে। এরা কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। শাহিন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকাতে ইউজিসিতে পড়াতো। সেখান থেকে সে চাইলেও যদি ওখানে থাকতো, লক্ষ টাকা বেতন পাইত। টাকার বিবেচনায়, যদিও টাকার কথাটা আমার বলা ঠিক হচ্ছে না, টাকার বিবেচনায় যদি আমরা মূল্যায়ন করি, কিন্তু সেই স্বপ্ন মানে তার যেই মানে আর্থিক সচ্ছলতার জায়গা, সেইখান থেকে সে কত বড় স্যাক্রিফাইস করে আমাদের এই এলাকায় এসছে, যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করবে, এলাকার মানুষের জন্য, শিক্ষার্থীর জন্য, সে কিছু সমাজের জন্য কিছু অবদান রাখতে চায়, সেই স্বপ্ন নিয়ে কিন্তু সে এখানে এসছে। তাহলে আমাদেরও কিন্তু এক ধরনের দায় এবং দরদের জায়গা তৈরি করতে হবে আমাদের ভিতরে। সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে আমাদের চেষ্টা করতে হবে।
এই ক্যারিয়ার এডে আমি যদি জানি, আমার মুন্না এখানে দাঁড়ায় আছে, ও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার জানা মতে লেদার টেকনোলজিতে চান্স পেয়েছিল। সেইখানে না পড়ে ও কম্পিউটার সায়েন্সে পড়েছে। শেষ ক্যারিয়ার এই অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার এর সঙ্গে সম্পৃক্ত। শিশির যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার সন্তানা পড়ে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। তাহলে এই যে জাহাজ, এই জাহাজের যারা নাবিক, তাদের যোগ্যতা দেখছি আমরা। এইরকম যোগ্যতা সম্পন্ন জাহাজের নাবিক কোথায় আছে, কোন অ্যাডমিশনে আছে, খুঁজে দেখবেন তো। তাহলে আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমার মনে হয় যে এই শাইন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার এই যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের মধ্য দিয়েই আমরা একটা সময়ে মানে আমাদের যে প্রত্যাশা বা চাওয়া, যে চাওয়াটা এই প্রতিষ্ঠানই পূরণ করতে পারবে। শুধু আমাদের সাহায্য এবং সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সেক্ষেত্রে মঞ্জুরুল করিম সুন্দর কথা বলছে যে আপনারা যারা শিক্ষার্থী আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাদের কাছেই কিন্তু পরামর্শ বেশি নেবে যে কোথায় পড়লে ভালো হয়, কি হয় না হয়, এরকম একটা ব্যাপার। ছোটবেলায় গ্রামে একটা গল্প, আমাদের গ্রামে খুব একটা গল্প প্রচলন ছিল। গল্পটা এরকম যে একজনের ছেলে পড়াশোনায় খুব ভালো করেছে, হ্যাঁ, তো বলছে যে অমুকের ছেলে তো খুব ভালো করছে রে পড়াশোনায়, তো এসএসসি পাস করলো, এবার তো কলেজে ভর্তি হবে। তখন উনি বলছে যে কলেজে ভর্তি হলে কি হবে, ও পাস করবে না। আবার যখন কলেজে ভালো রেজাল্ট করলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তখন বলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কি হবে, ও ওখানেও পাস করে বেরিয়ে আসতে পারবে না। তখন যখন ভালো রেজাল্ট করলো, পাস করলো, তখন বলছে যে ও তো ওখানেও ভালো করলো রে, তো এখন কি হবে, বলছে আরে পাস করুক আর যাই করুক, ও চাকরি বাকরি পাবে না। পাসও করলো, ভালো একটা চাকরিও পাইলো, তখন বলছে চাকরি পাইলেও বেতন পাবে না। মানে যাদের ভুল ধরা, যারা ত্রুটি অনুসন্ধান করবে, ছিদ্র অন্বেষণ করবে, তারা কিন্তু এই কাজ করতে থাকবে। কিন্তু এইটা মানে ভেড়া মারাই করে কি হবে, এটা অনেকে আপনাদের বোঝাতে চাবে যে দীর্ঘদিন ভেড়া মারে আছিস, বাইরে যা, কিন্তু বাইরে যে আসলে কোনো কাজ হবে না। আমাদের সেটাকে তাদের বোঝাতে হবে আসলে বাইরে যাওয়ার দরকার নাই, আমরা ভেড়া মারাতেই থাকি, ভেড়া মারার প্রতিষ্ঠানেই পড়ি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, ইনশাল্লাহ ভালো করতে পারবো। আর একটা ব্যাপার যে সাইফুল স্যার যেটা বলছে যে আসলে চিন্তা এবং চরিত্র, এটা কিন্তু ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। মানুষ যেরকম চিন্তা করে, যেরকম চিন্তা লালন করে, পরিচর্যা করে, মানুষ কিন্তু সেটা। যে একজন ন্যায়পরায়ণ, সৎ, আদর্শবান মানুষ দীর্ঘদিন ধরে দেখবেন যে সেটাই সে চর্চা করে, সেটাই সে পালন করে, সেই কারণে কি সৎ। অনুরূপভাবে একজন মানুষ যদি বদ চরিত্রের হয়, খারাপ চরিত্রের হয়, তাহলে তার ভিতরে দেখবেন যে ওই রকম চিন্তা চেতনাই থাকে, সেই কারণে তার ওইটারই বহিঃপ্রকাশ ঘটে। অনেকে আমরা বলি যে পরিস্থিতির কারণে মানুষ খারাপ হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না। পরিস্থিতির কারণে মানুষের চরিত্র উন্মুক্ত হয়, মানে সে দীর্ঘদিন খারাপ জিনিস লালন করছে বিধায় সে খারাপ হয়েছে। কারো যদি দুর্নীতি করার ইচ্ছা থাকে, সে দুর্নীতি পরায়ণ হবে। পরিস্থিতির কিন্তু এখানে খুব বেশি মুখ্য ব্যাপার না। আর একটা কথা শেষে বলি, আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখতে হবে। মানুষ স্বপ্নের সমান বড়, মানুষ যত বড় স্বপ্ন দেখে, মানুষ ঠিক তত বড়ই হতে পারে। অনেকে বলতে পারে যে তুমি ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো কেন? আরে বাবা, আমি ছেঁড়া খাতায় শুয়ে তো লাখ টাকার স্বপ্ন দেখবো, যাতে আমার ছেঁড়া খাতাটা ছেঁড়া অবস্থায় না থাকে। এই স্বপ্নটা দেখতে হবে, এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য যে নিরলস যে পরিশ্রম, এবং এর জন্য কিন্তু লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য, ছোটবেলায় আমরা গল্প শুনিনি যে ট্রেনে এক লোক ঢাকায় যাবে, সে বলছে যে আরে ট্রেন যাবে কোথায়, টিকিট তো আমার কাছে। এরকম লক্ষ্য হলে হবে না। আমি ঢাকায় যাব, আমার ঢাকার ট্রেনেই উঠতে হবে। আমাকে লক্ষ্য স্থির করতে হবে, সেই লক্ষ্য স্থির করে সে আগে পরিশ্রম করতে হবে, তবেই না আমি গন্তব্যে পৌঁছাতে পারবো। তার আগে কি আমার পক্ষে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে? সহজ কথা, আমি যেটা বললাম যে স্বপ্ন দেখতে হবে। কেন দেখতে হবে? আপনি যদি দেখেন ছোট্ট একটা বীজ, সেই বীজ থেকেই কিন্তু একটা বড় মহিরু বৃক্ষ তৈরি হয়, জন্ম হয়। তাহলে কতটুকু থেকে কত বড়, তাই না? একটা ডিম, তার ভিতর থেকে কি হয়, একটা আকাশে উড়ে বেড়ানো, মানে মুক্ত বলাকা বা পাখি আমরা যেটা বলি, সেটা তৈরি হচ্ছে। তাহলে আবার আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকেও আপনাকেও আলটিমেটলি সেই সাফল্যের জায়গায় নিয়ে যাবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে
আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। পরিশেষে যেটা বলি যে করোনার নতুন ভেরিয়েন্ট এসছে JN1। যেহেতু আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুলবে এদের পরে, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে যাবেন, আমরা আগের যে স্বাস্থ্যবিধি সেটা তো আমরা জানি, মাস্ক পরব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, নিজে যদি অসুস্থ হই তাহলে সুস্থ মানুষের সঙ্গে মেশা থেকে দূরে থাকবো। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।